জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে না করবে, দেশ কিভাবে পরিচালনা করবে, বিদেশ নীতি কি হবে, এসব একসময় ক্ষমতায় আসা তো দূরের কথা, 10টা সিট পাবে কিনা তা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হতো জামাত নেতাদের। অথচ এখন তাদের ফিউচার পলিসি ভীষণ নিয়ে কথা হচ্ছে। টকশোতে এগুলোই এখন মূল এজেন্ডা। তাহলে পরিস্থিতি কি? ও ইলেকশন দিবেন আমি বলছি নাকি? মানে ইলেকশন তো ঘোষণা করতে আপনি বলছেন যে জামাত যদি পিয়ার শেয়ারের আন্দোলন করে, আমার কথাগুলো খুব বলি, অন্যান্য ইসলামিক দলগুলো, তাহলে হলো কি আওয়ামী লীগ ইলেকশন আসতেছে না, জামাত আছে, বিএনপি একা ইলেকশন করবে। ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম। আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে। কারো পছন্দ হয় নাই, আফসোস আফসোস। আমি জানি না তারা এখানে এসেছেন কিনা। আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি, ভাইরা আসেন, কি আলোচনা হয় শোনেন। এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল হয়ে আসে নাই। বাংলাদেশের রাজনীতি ক্রমান্বয়ে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কারা এই সংঘাত সৃষ্টি করতে পারে, কাদের সাথে এই সংঘাত অনিবার্য হয়ে উঠতে যাচ্ছে, এটি আপনারা সামান্য একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন। এখানে নিষিদ্ধ কর্নেল আপনি কবে হয়েছেন? কর্নেল হোসেন কবে? কর্নেলের যে সার্টিফিকেট সেটা এইভাবে দেওয়া হয় নাই। হ্যাঁ, দেওয়া হয়েছে। স্যালারিটা দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার হয়েছে। ব্রিগেডিয়ার হোসেন কবে আপনি? লাস্টে তো আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, এবার জামাত দেখতে চাই। হাসিনা চলে যাওয়ার পরে যদি আওয়ামী লীগের শত শত কর্মীকে আমরা দেখতাম রক কাটা, তাহলে আমরা ধরে নিতাম এটা শিবির করেছে। জামাত সংসদে ঢুকতে পারলে দেশের জন্য কি ক্ষতি করতে পারে বা কি ক্ষতি কি করতে পারতো? আপনি ক্ষতি কি হয়েছে? আমরা এইখানে 30টা সিট আমরা এই অঞ্চলে দিব না, এখান থেকে জামাত দাঁড়াবে, জামাত পাস করবে, আসুক। মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি সামনে বাংলাদেশের জন্য এক ভয়াবহ সময় পার করতে যাচ্ছি আমরা? ভিডিওর শুরুতেই আপনারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরো বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের রাজনীতি ক্রমান্বয়ে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। কারা এই সংঘাত সৃষ্টি করতে পারে, কাদের সাথে এই সংঘাত অনিবার্য হয়ে উঠতে যাচ্ছে, এটি আপনারা সামান্য একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন। এখানে নিষিদ্ধ ঘোষিত পতিত স্বৈরাচার তো আছেই, তাদের মাথাচাড়া দিয়ে ওঠার যে প্রচেষ্টা, সেই সাথে তাদের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টির একটা বিষয় রয়েছে। আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য বিএনপির ক্রমান্বয়ে মরিয়া হয়ে ওঠা, এবং এইখানে প্রধান অন্তরায় হচ্ছে জামাত ইসলামী। সুতরাং এই জামাত ইসলামীকে ঠেকাতে গিয়ে বিএনপি এমন কিছু কৌশল অবলম্বন করেছে এবং এমন কিছু পদ্ধতিতে সামনে হাঁটছে যে পদ্ধতিতে আগামী দিনে ইতিমধ্যে কিছু কিছু আলামত শুরু হয়ে গেছে। অদূর ভবিষ্যতে জামাত ইসলামকে ঠেকাতে বিএনপির গৃহীত যে পদক্ষেপ, সেটি ক্রমান্বয়ে জামাতের সাথে বিএনপির একটা অনিবার্য সংঘাতের দিকে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দলিল সহ আমি এই বিষয়টি আপনাদেরকে একটু বলবো। তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টিপাত করতে চাই, একটু আলোকপাত করতে চাই। আপনারা জানেন যে আমেরিকায় গিয়ে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটি বক্তব্য দিয়েছিলেন ভারতকে কেন্দ্র করে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম জামাত নেতার এই বক্তব্যে অবশ্যই ভারতের পুচ্ছে আগুন ধরবে এবং তাদের পুচ্ছে যখন আগুন লেগেছে তারা এটিকে নিয়ে জল ঘোলা করার প্রচেষ্টায় তারা রত হবে। ঠিক তাই হয়েছে। সেখানকার এনডিটিভি সহ আজ তক বাংলা এবং আরো যে সমস্ত চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে জামাত ইসলামকে নিয়ে এমন গভীর উদ্বেগ তারা প্রকাশ করছে এবং ভারতের জনগণের ভিতরে তারা এই ঘৃণা ছড়িয়ে দিচ্ছে যে জামাত ইসলাম সেখানে ক্ষমতায় আসলে জঙ্গিবাদের উত্থান হবে, তারা জঙ্গি, তারা ইত্যাদি ইত্যাদি এই নেগেটিভ গুলো বর্ণনা করে এক কথায় পুরা ইন্ডিয়ার গণমাধ্যমগুলো বাংলাদেশের বিপক্ষে এখন উঠে পড়ে লেগেছে জামাত নেতার একটি বক্তব্যে। কেন ভাই, তোমরা কি এই কাজগুলো করো নাই? তোমরা বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের মতামতের তোয়াক্কা না করে অবৈধ সুবিধা পাওয়ার লোভে বাংলাদেশকে তোমাদের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য, বাংলাদেশকে তোমাদের একটি উপনিবেশ বানানোর জন্য তোমাদের সরকার এই দেশের মানুষের উপরে তার পুতুলকে চাপিয়ে দিয়ে যে অত্যাচার করেছে দেশের মানুষের উপরে, সেটি কি দেশের মানুষ ভুলে যাবে? সুতরাং একটা রাষ্ট্রকে তোমরা যে পর্যায়ে নিয়ে গেছো তার ফিডব্যাক পাইতে হবে না? ফিডব্যাক তো পাইতে হবে। তো ফিডব্যাক পেলে এখন তোমাদের অন্তরটা এত জ্বলে যায়। আমাদের অন্তর কি জ্বলতো না? তোমাদের অন্তর আছে, আমাদের কি অন্তর নাই? এই বাংলাদেশের মানুষের মন নাই? তাদের কি চাওয়া পাওয়া নাই? তাদের আশা আকাঙ্ক্ষা নাই? নাকি যত চাওয়া পাওয়া তোমরাই সব, যত মানুষ, আর পৃথিবীর অন্য কেউ মানুষ না?
এই অঞ্চলে যারা বসবাস করে এরা গরু ছাগল নাকি, এরকম মনে হয়? সুতরাং জামাত নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন অ্যাকুরেট বক্তব্য দিয়েছেন, একেবারে বাংলাদেশের মানুষের মনের কথা বলেছে। আর এই কথা যে তিনি বলেছেন, এই বক্তব্য যে তিনি দিয়েছেন, এটি তো তোমরা শোধরানোর পরিবর্তে শয়তানিটা আরো ক্রমান্বয়ে উস্কে দিচ্ছ, তাহলে তোমাদের তো মূলত কিছুই চেঞ্জ হয়নি। তোমাদের দিকে মানুষ তাকায় থাকবে, বাংলাদেশের মানুষ তোমাদের দিকে আদাব আদাব করবে, নমন করবে, এমনটি ভাবার তো কোনো কারণ নাই। আবার দেখলাম যে আমাদের রিজভী ভাইও জামাত নেতার ওই বক্তব্যের সমালোচনা করেছেন। আসলে রিজভী ভাইরা কোন বিষয় নিয়ে কথা বলতে হবে, জামাতের সমালোচনা করতে হবে, এখনো তারা এই বিষয়টি স্থির করতে পারে নাই। যার কারণে যেটা বললে জনসমর্থন, জামাত এখানে একটা টেক্কা মেরেছে। জামাত কিন্তু এই বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রায় 90% মানুষের মনের কথা তিনি বলেছেন। 90% মানুষের মনের কথা যখন তিনি বলেছেন, তখন তো মানুষের কাছে জামাত আরো বেশি গ্রহণীয় হয়ে গেছে। আর রিজভী ভাই যখন জামাত নেতার এই বক্তব্যকে কাউন্টার দিতে গেছে, তাকে সমালোচনার বানে বিদ্ধ করেছে, তখনই তো মানুষ রিজভী ভাইদের সম্পর্কে আরো বেশি ধারণা হয়ে গেছে। না, এরা তো মুখে যা বলছে যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে হবে, তাহলে তো এরা মূলত তাহলে ওই দিকেই চলে গেছে। তাহলে কি হলো, ইমেজটা কি ক্ষুণ্ণ হলো না? রিজভী ভাই ইমেজটা কি ক্ষুণ্ণ হলো কিনা? যাই হোক, এখন চলুন আমরা আসি বিএনপি কিভাবে জামাতকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। আপনারা জানেন যে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম জামাত ইসলাম বিএনপিকে কিন্তু কোনো রকমের গাল মন্দ কিচ্ছু করছে না। বিএনপি প্রতিনিয়ত জামাত নেতা কর্মীদেরকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, ধর্ম ব্যবসায়ী, মুনাফেক, বেঈমান ইত্যাদি ইত্যাদি, আপনারা যারা খবর শোনেন তারা কিন্তু প্রতিনিয়ত এগুলো শুনছেন, আমরাও শুনছি যে প্রতিনিয়ত তাদেরকে এই ধরনের বাক্য বানে জর্জরিত করছে। কিন্তু তার বিপরীতে আমরা জামাতের কাছ থেকে বিএনপির ওই ধরনের কোনো শব্দ শুনি নাই। বিএনপিকে তারা ঠিক ওই তির্যক বাক্য ছুড়ে দিচ্ছে এরকম আমরা শুনি নাই। জামাত কিন্তু এখানে প্রচন্ড ইতিবাচক রাজনীতি করছে। তারা বিএনপির ওই সমস্ত মন্দ কথার পরিবর্তে, কটু কথার পরিবর্তে তারা বিএনপি যে কথাগুলো বলছে শুধু ওইগুলো প্রচার করছে। কৌশলটা দেখেন, বিএনপি যে ধরনের বাক্য জামাতের উপরে ছুড়ে দিচ্ছে, ঠিক ওই বাক্যগুলোই জামাত ইসলাম প্রচার করছে যে বিএনপি এই কথা বলেছে। স্বাধীনতা বিরোধী, ৭১, মুক্তিযুদ্ধের চেতনা, এইগুলো শেখ হাসিনা বিগত 17 বছর ধরে এইগুলো বলে, এগুলো ছিল একটা হাতুড়ি। ৭১, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা, এইগুলো শেখ হাসিনার একটা হাতুড়ি ছিল, একটা বুলডোজার ছিল। এই বুলডোজার দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে 17 বছর ধরে মানুষের বুকের উপর দিয়ে চালিয়ে গেছে। সেই জিনিস, নতুন কোনো বক্তব্য নাই, নতুন কোনো ন্যারেটিভ নাই, ঠিক ওই ন্যারেটিভ নিয়েই আবার বিএনপি মাঠে নেমে পড়েছে। তো শেখ হাসিনা যেটা বলে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের মতো একটা দল, বিএনপি তো সেই আওয়ামী লীগের কাছে একটা সানাপোনা, তাহলে বিএনপি এইটা দিয়ে সফল হবে এটা ভাবার তো কোনো সুযোগ নাই। জামাত ইসলাম কি করছে, ওই বক্তব্যগুলো জনগণের সামনে দিয়ে দিচ্ছে, জেনজিদের সামনে দিয়ে দিচ্ছে যে দেখো আমরা ভারত বিরোধিতা করেছি, শেখ হাসিনার বিরোধিতা করেছি, বিএনপি এটা আমাদের সমালোচনা করছে, আগে মানুষের সামনে দিয়ে দিচ্ছে। অপরদিকে বিএনপি জামাত ইসলামকে কি বলছে যে এরা আওয়ামী লীগের ভোটগুলো পাচ্ছে, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এ করছে সে করছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মাঠে না থাকার কারণে জামাত সুবিধা নিচ্ছে, এই কথাগুলো যখন বলছে, অপরদিকে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। মূলত তো বিএনপি এই বক্তব্যগুলো দিচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো যাতে সে পায় এই জন্য, এবং বারবার বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নই, কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, তার মানে ভোট পেতে হবে। ওইটা বললে যে আওয়ামী লীগের ভোটগুলো পাবে না, ওই ভোটগুলো পাওয়ার জন্য তারা এই ধরনের কথাগুলো বলছে। আর এই কথাগুলোই জামাত ইসলাম কি করছে, তাদের কোন গালমন্দ না করে, তাদেরকে অন্য কিছু না বলে এই কথাগুলো মানুষের ভিতরে ছড়াই দিচ্ছে। আর কি করছে, আওয়ামী লীগ যাওয়ার পরে 100% যে চাঁদাবাজি হতো 95% বিএনপি দখল করে নিয়েছে। ঠিক ওই জায়গাগুলো 95% ক্ষমতায় আসলে 100 পার হয়ে যাবে, 105-10 ভাগ হয়ে যাবে। এই জিনিসগুলো যেখানে যেখানে চাঁদাবাজি করছে, এই জিনিসগুলো জামাত ইসলাম মানুষের ভিতরে ছড়াই দিচ্ছে। এতেই বিএনপির ফিল্ড ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে, তাদের জনসমর্থন জ্যামিতিক হারে নিচের দিকে নেমে যাচ্ছে। এরপরে বিএনপি জামাতকে ঠেকানোর জন্য, জামাতের যে মহিলা কর্মীগুলো আছে তাদেরকে ঠেকানোর জন্য বিএনপি যে কৌশল নিল, মহিলাদেরকে মাঠে নামিয়ে দিল, তাদের মহিলা বিভাগকে। এখন এই মহিলা বিভাগকে মাঠে নামানোর পরে তারা যে সমস্ত বক্তব্য মাঠে ময়দানে দেয়া শুরু করেছে, এতে আমি জানি না বিএনপির কতটুকু লাভ হবে এই কাজ করে। মানে আপনি যদি সবসময় একটা দলকে আক্রমণাত্মক ভাবে, আপনিও আক্রমণ করছেন, আপনার মহিলা দলকে লাগিয়েছেন, মাঠে নামিয়েছেন, তারাও আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য দিচ্ছে, জামাতকে খুব কঠোর ভাষায় আক্রমণ করছে।
তো এইটা করলে পরে তো তাহলে আপনার তো হিতে বিপরীত হবে। এরকমই জামাত ইসলামের এক জায়গায় মহিলা সমাবেশ হচ্ছিল একটা জায়গায়, বিএনপির নেতা কর্মীরা যে সেখানে হামলা করেছে, বেশ কয়েকটা হামলার ঘটনা ঘটেছে, বিএনপির লোকজন সেখানে গিয়ে হামলা করছে। আর এমনিতে তো জামাত ইসলামকে মুনাফেক বা ইত্যাদি ইত্যাদি তো বলেই বেড়াচ্ছে। কেউ কেউ বিএনপির উলামা দলের লোকজন গুলো বলছে যে ওদেরকে আপনারা কোনো জায়গায় ডাকবেন না, আমরা আছি, ওরা মুনাফেক, ওরা বেঈমান, ওরা কাফের। এগুলো তো হেফাজতের একটা অংশ, কিন্তু শেখ হাসিনাকে এটা করতে গিয়ে পচে একেবারে গোবর পচা হয়ে গেছে। হ্যাঁ, উলামা লীগ এই কাজ করতে গিয়ে গোবর পচা হয়ে গেছে, মসজিদ থেকে বাইতুল মুকাররম থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে বিরল যে মসজিদের ইমামও পালিয়ে যায়, এরাও তো এটা হবে। এখন আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন জামাতের একটা সমাবেশে, এই লাকসামে, কুমিল্লার লাকসামে সমাবেশ হচ্ছিল মহিলাদের, সেখানে বিএনপি যে হামলা চালিয়েছে, ছাত্র শিবিরের কয়েকজন সহ বেশ কয়েকজন আহত হয়েছে। দেখুন ভিডিওটা একটু। যে জামাত ইসলাম কোন ইসলামিক দল, আমরা এটাকে পরিহার করবো এবং অগ্রণী ভূমিকা আমরাই পালন করবো। আপনি আমাদেরকে অনুপ্রেরণা না দেবেন। এই সাথে আমি তাদের মহিলা নেত্রীরা যে অঙ্গভঙ্গি করে জামাতকে ঘায়েল করার চেষ্টা করছে সেটাও একটু দেখি। তো এইগুলো দেখে আমাদের কাছে মনে হচ্ছে রাজনীতি ক্রমান্বয়ে একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে এবং জামাতকে ঠেকাতে বিএনপি একটা সংঘাতের পথই বেছে নিয়েছে। এখন জামাত যদি এগুলোর ওইভাবে জবাব দিতে যায় তাহলে তো সংঘাত অনিবার্য। তবে আমরা জামাতের কাছে আমাদের অনুরোধ থাকবে, যেভাবেই আপনাদেরকে প্ররোচিত করার চেষ্টা করা হোক না কেন, আপনারা যেভাবে ধৈর্য ধরে আছেন এইভাবে ধৈর্যের পরিচয় দিন। আর সর্বশেষ এত খারাপ সংবাদের ভিতরেও একটা ভালো সংবাদ দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে আমাদের নাগরিক কমিটির যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ভাই, ডাকসুর ভিপি ছিলেন, মাহমুদুর রহমান মান্না ভাই আজকে একটা চমৎকার কাজ করেছেন। সেটা হচ্ছে এনসিপি দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক পাওয়ার জন্য তারা ইসিতে ধর্ণা দিচ্ছিল, বারবার বিভিন্ন বক্তব্য সভা সমাবেশ করছিল, কিন্তু ইসি তাদেরকে এই শাপলা মার্কাটা দিচ্ছিল না এই কারণেই যে এই শাপলা প্রতীকটা প্রথমে চেয়েছিল মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নাগরিক পার্টি, তারা প্রথমে আবেদন করেছিল, তখন ওই সময় ইসি দেয় নাই। এনসিপি এখন যখন শাপলা চাচ্ছে তখন এনসিপি কে দিতে গেলে হয়তো মাহমুদুর রহমান মান্না একটা মামলা করে বসতে পারে ইসির বিরুদ্ধে যে আমি চাইছি আমাকে দেও নাই, তাহলে ওকে কেন দিলে না, এটা তো আমি পাওয়ার হকদার। তখন মাহমুদুর রহমান মান্না ভাই আজকে চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছেন, ইসি কে আহ্বান করেছেন এনসিপি কে আপনারা শাপলা প্রতীক দিয়ে দেন, আমরা মামলা করব না। এই যে চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ একটা রাজনীতিতে যে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।